এই ক্লাসে আমরা স্থির তড়িৎ এবং আধান সম্পর্কে জানবো। তো আগের ক্লাসে আমরা দেখো অনেক কিছু জেনেছিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টের, অবশ্যই দেখে নিবা যদি না দেখো। তাহলে এবার দেখো আমরা স্থির তড়িৎ এবং আধান সম্পর্কে এগুলো জানবো। তাহলে কি হয় স্থির তড়িৎ? তো স্থির তড়িৎ জানার আগে আমাদের তড়িৎ সম্পর্কে জানতে হবে। তো তড়িৎ মানে কি দেখো, তড়িৎ মানে হলো তড়িৎ এক প্রকারের শক্তি। এবার এই শক্তিটা যখন একটা তারের মধ্যে, ধরে একটা নর্মাল তার আছে, তাহলে এই যে তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয়, মানে ইলেকট্রন যায়, তখন এর বিপরীত দিকে একটা শক্তির সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ শক্তি মানে কি আবার বলছি, দেখো ইলেকট্রন যখন কোনো তারের মধ্যে দিয়ে যায়, তার বিপরীতে যে পরিমাণ শক্তি, যে শক্তি তৈরি হয়, সেটা হলো তড়িৎ। এবার তড়িৎটা দেখো দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। তাহলে স্থির তড়িৎটা তোমাদের আছে। তাহলে কি হয় দেখো, স্থির তড়িতের ক্ষেত্রে যে তড়িৎ আধান যেগুলো আছে সেগুলো চলাচল করবে না। তাহলে যে তড়িতের মধ্যে তড়িৎ আধান চলাচল করে না সেটা হবে স্থির তড়িৎ। আর চল তড়িতের মধ্যে যে আধানগুলো পরস্পর গতিশীল থাকবে, হ্যাঁ, তখন হয়ে যাবে চল তড়িৎ। তাহলে এবার চল তড়িৎ যেটা আছে তোমাদের ক্লাস 10-এর মধ্যে আছে, তোমাদের এখানে অত নাই, তো আমরা ডাইরেক্টলি জানবো স্থির তড়িৎ সম্পর্কে। তাহলে স্থির তড়িৎ যদি বললাম যে যেটার মধ্যে চলাচল করবে না, যেমন ধরো ব্যাটারির মধ্যে তড়িৎ আছে, তাহলে যে পরিমাণ তড়িৎ থাকবে ব্যাটারির সেটা কি হবে, একটা জায়গায় স্থির থাকবে, তাহলে সেটা হবে একটা স্থির তড়িৎ। এবার স্থির তড়িৎ সম্পর্কে বললাম, এবার আমাদের যে তড়িতের যে আধান আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তার আগে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। তোমরা জানো যে শীতকালে বা কোনো সময় যখন বেলুনের মধ্যে বা চুলের যখন মধ্যে এভাবে যদি ঘষা দেওয়া হয়, দিয়ে হাতের মধ্যে রাখা হয়, তাহলে দেখবা বেলুন এবং হাতের মধ্যে আকর্ষণ হয়। বা চিরুনির মধ্যে যখন কাগজ দেওয়া হয় তখন কাগজের মধ্যে আকর্ষণ হয়। তো এই যে আকর্ষণগুলো হয় এটা কেন হয়, এগুলো সম্পর্কে আমরা জানবো, এখানে আছে। তো তার জন্য আমাদের আধান সম্পর্কে জানতে হবে, দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই যে আকর্ষণটা হয় চিরুনির মধ্যে বা বেলুনের মধ্যে, তো কেন সেটা সৃষ্টি হয়। তাহলে দেখো আমরা জানছি যে কেন এগুলো হয়। তাহলে আধান যেটা আছে সেটা সম্পর্কে যদি বলা যায় তাহলে কি হয় দেখো বলছি। একটা ধরো কোনো পরমাণু আছে, আমরা ধরো সোডিয়াম পরমাণু বললাম, তাহলে সোডিয়াম পরমাণুর মধ্যে আমরা জানি প্রথমে দুটো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে, আমি 8টা লিখে দিলাম, আর তারপরে শেষে কটা, একটা ইলেকট্রন থাকে। তাহলে এইভাবে দেখো ইলেকট্রনের আধানগুলো থাকে, ইলেকট্রনগুলো থাকে। এবার ধরো কোনো কারণে এই যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা ধরো বেরিয়ে গেল, ইলেকট্রনটা ধরো বেরিয়ে গেল, তো এটা কিভাবে হতে পারে, দেখো ধরো গরম, আমরা অনেক বেশি উষ্ণতা বৃদ্ধি করলাম, ধরো এটা অনেক বেশি গরম করলাম, তো গরমের জন্য হতে পারে, অথবা ধরো কোনো ঘর্ষণের কারণে বা অন্য কোনো কারণে ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এবার দেখো কি হয়ে যাবে, যে সোডিয়ামের আমরা জানি 11টা ইলেকট্রন থাকে, একটা কমে গেল, তাহলে কি হয়ে যাবে, সোডিয়াম প্লাস, মাইনাস বেরিয়ে গেল, তার মানে কি হয়ে গেল প্লাস। তাহলে এটা দেখো প্লাস চলে এলো। আবার ধরো কোনো কারণে একটাতে এভাবে মাইনাস চলে এলো, সিএল মাইনাস, যেমন ক্লোরিনের মধ্যে তোমরা জানো একটা ইলেকট্রন যুক্ত হয়, দেখি চলে আসে সিএল মাইনাস। তাহলে এবার দেখো এক্ষেত্রে এনএ প্লাস, এখানে সিএল মাইনাস, তাহলে এই দুটোর মধ্যে আকর্ষণ হয়ে যাবে, দিয়ে তার প্রভাবে ওই যে চিরুনি বা ওইগুলোর মধ্যে আকর্ষণ হয়, ওগুলো আমি ডিটেলসে আবার বলবো। তাহলে দেখো এই ক্ষেত্রে এই যে বস্তুটার বললাম ঘর্ষণের ফলে বা তাপের প্রভাবে এটার মধ্যে আধানের সৃষ্টি হলো, মানে এই যে প্লাসটা চলে এলো, তার মানে এটা আধান তৈরি হলো। তাহলে আধান মানে কি, কোনো পদার্থের মধ্যে ঘর্ষণের ফলে, এটা বইয়ে আছে, ঘর্ষণের ফলে যদি তার মধ্যে তড়িতের সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হবে আধান। তাহলে আধান কাকে বলে আমি বলছি, লিখো, কোনো বস্তুতে, কোনো বস্তুতে ঘর্ষণের ফলে যে তড়িতের সৃষ্টি হয়, যে তড়িতের সৃষ্টি হয় তাকে আধান বলে, তাকে আধান বলে। তাহলে বললাম আধান জিনিসটা কি। এবার দেখো এক্ষেত্রে আমরা যদি আধানের একক জানি, মানে আধানের একক, তো মনে রাখবা সেটা কুলম্ব হয়। তো এটা কেন হয় আমি একটু বলছি, দেখো আগতে লিখো, আধানের একক কি হবে, এর একক কুলম্ব, কুলম্ব, ঠিক আছে। দেখো যখন তড়িৎ আবিষ্কার হয়েছিল তখন সেটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামে একজন বৈজ্ঞানিক করেছিলেন, তার জন্য তখন আধানের একক ছিল ফ্র্যাঙ্কলিন। তার পরবর্তীকালে চলতড়িৎ বা স্থির তড়িৎ সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব অনেক কিছু ধারণা দিয়েছিলেন, দিয়ে পরবর্তীকালে সেই যে ফ্র্যাঙ্কলিন এককটা ছিল সেটা পরিবর্তন করে কুলম্ব রাখা হয়েছিল। তার জন্য এখন পর্যন্ত আধানের এসআই একক হলো কুলম্ব, আর সিজিএস একক স্ট্যাট কুলম্ব। এগুলো আমার একটু পরে আমরা জানবো আবার সব। তাহলে আধান সম্পর্কে আমাদের বলা হলো। এবার আমরা জানবো আধান দেখো দুই প্রকারের হয়। আধান তাহলে নোট করো তোমরা, এই আধানটা আছে দুই প্রকারের, একটা লিখবা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক, খুব সোজা,
ধনাত্মক আর একটা ঋণাত্মক আধান। এবার ধনাত্মক আধানটা পজিটিভ দিয়ে করা হয়, এটা নেগেটিভ এভাবে। এবার দেখো এই যে আধানগুলোর আমরা দুটো বৈশিষ্ট্য জানবো, এগুলো অলরেডি জানো তোমরা। দেখো মনে রাখবা, এই যে আধান ধরো একটা প্লাস আছে আর একটা ধরো প্লাস আছে, তাহলে প্লাস প্লাস মানে যখন সেম চার্জ, যখন একই আধান থাকবে তখন এদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। ঠিক আছে, তাহলে যখন সেম সেম কোনো চার্জ থাকবে একই, তখন সেটার মধ্যে বিকর্ষণ হবে। আর ধরো একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, তাহলে এটার মধ্যে কি হবে, আকর্ষণ। তাহলে যখন বিপরীত আধান থাকবে তখন হয়ে যাবে আকর্ষণ, আর যখন সেম মানে সম আধান থাকবে তখন বিকর্ষণ। এক কথায় সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আধান বললাম দুই প্রকারের হয়, এগুলো একটু লিখো যে আধানের মধ্যে কোন ক্ষেত্রে কোনটার আকর্ষণ হয় এবং বিকর্ষণ হয়। এবার আমরা মেইন যে টপিক বলছিলাম যে কেন আকর্ষণ হয় দুটি বস্তুর মধ্যে, সেগুলো সম্পর্কে জানবো। ধরো আমি বলছি কাগজ আছে এবং ধরো চিরুনি আছে, তাহলে সেগুলোর মধ্যে কেন হয় বলছি। তাহলে আমরা কাগজ খেয়ে ধরো আমরা জাস্ট কে লিখছি, তাহলে এবার ধরো আর চিরুনি সি লিখছি। তাহলে এবার দেখো এক্ষেত্রে কাগজের ক্ষেত্রে যখন ধরো ঘর্ষণের ফলে বা আচ্ছা কাগজের মধ্যে নর্মাল দেখো পজিটিভ চার্জ থাকে, এটা মনে রাখো। আর যে চিরুনি আছে সেটার মধ্যে চুলের সঙ্গে যখন ঘর্ষণ হবে তার ফলে এটার মধ্যে মাইনাস চার্জ সৃষ্টি হয়। তাহলে এবার দেখো এটার মধ্যে বললাম পজিটিভ চার্জ চলে এলো, এটার মধ্যে নেগেটিভ, তাহলে আমরা কি বললাম যে প্লাসে এবং মাইনাসে কি হয়, আকর্ষণ, তার জন্য ওই যে আকর্ষণটা সৃষ্টি হয়। তাহলে দেখো এইভাবে যে আকর্ষণ সৃষ্টি হয়। এবার যে আকর্ষণ বলটা এখানে ক্রিয়া করছে সেটাকে কি বলা হবে, কুলম্বীয় আকর্ষণ বল। ঠিক আছে, বা তড়িৎ আকর্ষণ বল, সংক্ষেপে কুলম্বীয় আকর্ষণ বল, এটা মনে রাখো। তাহলে স্থির তড়িৎ সম্পর্কে এবং আধান সম্পর্কে আমাদের এগুলো জানার ছিল। এবার আমরা জানবো, আচ্ছা তার আগে যারা ভিডিওটি এখনো লাইক করেনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো নেক্সট এবার আমরা জানবো স্থির তড়িতের আরো কয়েকটি বিষয়, যে একটা নিস্তড়িৎ যে বস্তু আছে সেটার মধ্যে কিভাবে আধানের সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে। ঠিক আছে, একটা নিস্তড়িৎ বস্তু, এটার মানে ধরো এইভাবে আমরা একটা ধরো বস্তু রাখলাম, এটা একটা নিস্তড়িৎ বস্তু, মানে এটার মধ্যে কোনো আধান এমনিতে নাই, তো এটা কিভাবে আধানে পরিণত হয়। তাহলে দেখো এই যে বস্তুটা আছে সেটা যখন অন্য কোনো বস্তুর সঙ্গে সংঘর্ষ হবে তার প্রভাবে এটার মধ্যে, আমি ধরো বললাম যে এটা ধরো বলছি ম্যাগনেসিয়াম ছিল, ম্যাগনেসিয়াম, তাহলে এই যে ম্যাগনেসিয়ামের জিনিসটা আছে সেটা থেকে ধরো দুটো ইলেকট্রন, এভাবে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে দুটো ইলেকট্রন বেরিয়ে যখন যাবে তখন এটা কি হয়ে যাবে, Mg2+। তাহলে এই যে আয়ন হয়ে গেল, এটা কি আয়ন, ক্যাটায়ন। তো ক্যাটায়নে যখন পরিণত হয়ে যাবে দিয়ে নিস্তড়িৎ বস্তুর মধ্যে আধান সৃষ্টি হয়। তাহলে এটা ভালোভাবে একটু লিখে নাও যে কোনো বস্তুর সংঘর্ষের ফলে নিস্তড়িৎ বস্তুতে ইলেকট্রনের অপসারণ বা যুক্ত হওয়ার কারণে বস্তুটি আধানে পরিণত হয়। তো এটা নোট আকারে একটু লিখে নাও। তাহলে এটা বললাম একটা পরমাণু সর্বদা নিস্তড়িৎ হয়, এটার কারণ দেখো, কারণ আমরা জানি দুই ধরনের চার্জ হয়, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে প্রোটন যেটা হয় সেটা পজিটিভ চার্জ থাকে। আশা করছি জানো পরমাণুর মধ্যে তিনটি জিনিস থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এই যে প্রোটন আছে সেটা পজিটিভ চার্জ যুক্ত হয়, ইলেকট্রনটা মাইনাস দেখো বাইরে থাকে, নেগেটিভ চার্জ যুক্ত হয়। তাহলে আর আরেকটা থাকে নিউট্রন, নিউট্রনটা নিস্তড়িৎ হয়। তাহলে প্রোটনটা বললাম পজিটিভ চার্জ থাকে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ থাকে, আর নিউট্রনটা কোনো চার্জ থাকে না। তাহলে এবার এই ক্ষেত্রে যদি আমরা তিনটে লক্ষ্য করি, তাহলে ধরো প্রোটন একটা পরমাণুতে 5টি আছে, তাহলে ইলেকট্রনও কয়টি থাকে, 5টি, আশা করছি জানো। তাহলে মোট চার্জ ধরো সি মানে চার্জ বার করলাম, তাহলে কত চলে আসবে, +5 - 5, তার মানে টোটাল কত, +-0। তাহলে এইভাবে দেখো যে পরমাণুর মোট যে চার্জ হয় মানে মোট আধানটা সর্বদা শূন্য থাকে। তাহলে সাধারণ অবস্থায় একটা পরমাণুর নিস্তড়িৎ হয়, কারণ দেখো পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু প্রোটনের চার্জ ধনাত্মক হয়, নিউট্রনের চার্জ হয় না এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হয়। যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, তার জন্য যত সংখ্যক ধনাত্মক আধান থাকে তত সংখ্যক ঋণাত্মক আধান থাকে, দিয়ে দুটো ব্যালেন্স হয়ে যায়, দিয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা কত আসে, 0। তার জন্য একটা পরমাণু নিস্তড়িৎ হয়। তো একটা পরমাণু কেন নিস্তড়িৎ হয় সেটা আমি বললাম। এবার দেখো আমি বললাম যে দুটি পদার্থের মধ্যে সংঘর্ষের ফলে আধান সৃষ্টি হয়, যেমন বললাম সোডিয়ামের এবং ক্লোরিনের মধ্যে আধান তৈরি হয়েছিল। এবার আমরা জানবো যে কোন পদার্থের মধ্যে কোনটাতে কোন আধান তৈরি হবে সেটা সম্পর্কে ভালোভাবে আমরা জানবো। তাহলে এই দেখো এখানে বিভিন্ন পদার্থ আমি লিখেছি, পশম, কাঁচ, কাগজ, সিল্ক, কাঠ, মানুষ, ধাতু, এবোনেট, গালা, অ্যাম্বার, রজন। তাহলে এই যে পদার্থগুলো কেন হয়, কি হয়, এগুলো আমি বলছি। দেখো এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের পদার্থ,
এবার এই পদার্থের সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনটাতে কোন আধান, কোনটাতে ধনাত্মক আধান, কোনটাতে ঋণাত্মক আধান সেগুলো সৃষ্টি হয়। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো এই যে লিস্ট আছে এটা আমরাই তৈরি করেছি বিভিন্ন লোক মিলে। এবার এই যে শ্রেণী আছে এটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনো একটা জিনিসের মধ্যে ধনাত্মক আধান তৈরি হবে না ঋণাত্মক। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো আমি বলছি এখানে সিল্ক আছে আর ধাতু আছে, তাহলে সিল্ক এবং ধাতুর মধ্যে ধরো আমরা সংঘর্ষ করালাম, তাহলে এবার সিল্ক এবং ধাতুর ঘর্ষণের ফলে দেখো প্রথমে যেটা আছে সেটার মধ্যে পজিটিভ চার্জ হবে আর 2 নম্বরে যেটা আছে সেটাতে নেগেটিভ। এক কথায় যেটা প্রথমে থাকবে সেটার মধ্যে ধনাত্মক প্লাস আগে, আর যেটা পরে থাকবে সেটার মধ্যে ঋণাত্মক মাইনাসটা পরে। তাহলে প্লাস আগে মাইনাস পরে, এভাবে জাস্ট মনে রাখো। তাহলে এবার বলছি দেখো উদাহরণ দিয়ে, ধরো আমি বললাম যে পশম ও ধরো বললাম কাঠ, এটার মধ্যে আমরা সংঘর্ষ হলো, তাহলে পজিটিভ দেখো পজিটিভ আধান কোনটা হয়ে যাবে, প্লাস কোনটা হয়ে যাবে দেখো পশম, আর নেগেটিভ মাইনাস কোনটা হয়ে যাবে কাঠ, কারণ ওটা আগে আছে তারপর পরে। এটা খুব সোজা হয়ে গেল। তারপর ধরো বলছি আমি যে দুটো আছে, কাঠ আছে আর আছে রজন, কাঠ আছে আর রজন, তাহলে কাঠের মধ্যে কি চলে আসবে পজিটিভ, রজনের মধ্যে নেগেটিভ। একটু অন্যগুলো দেখছি, ধরো আছে ধাতু আর সিল্ক, ধাতু আর সিল্ক, তাহলে ধাতু আছে পরে সিল্ক আছে আগে, তাহলে সিল্কের মধ্যে হয়ে যাবে আগে আর ধাতুর মধ্যে মাইনাসটা হয়ে যাবে পরে। তাহলে দেখো এইভাবে আমাদের শ্রেণীগুলো হয়। তাহলে এগুলো আমি বোঝালাম, এবার এখানে একটু লিখতে হবে, তো আমি লিখে দিচ্ছি তোমরা ভালোভাবে নোট করো, তারপরে এটা বললাম। আচ্ছা, যেসব পদার্থ আগে অবস্থান করে তাতে ধনাত্মক আধান এবং যেসব পদার্থ পরে অবস্থান করে তাতে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। তো আধান সৃষ্টি হয়, যেমন অ্যাম্বার ও কাঠে, লিখে নাও অ্যাম্বার নেগেটিভ পরে আছে আর কাঠ ওটা পজিটিভ। তাহলে এইভাবে একটা উদাহরণ দিয়ে আমি বললাম, এটা ভালোভাবে লিখে নাও। এবার আমরা শিখবো একটা পরমাণুর মধ্যে কিভাবে আয়নের সৃষ্টি হয়, কোনটাতে ধনাত্মক আধান কোনটাতে ঋণাত্মক, সেগুলো তোমাদের আছে একটু ভালোভাবে লিখতে হবে। তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি আবার, ধরো আমি বলছি যে পটাশিয়াম এটা আছে, তাহলে এবার পটাশিয়ামের যদি আমরা ছবিটা আঁকি তাহলে জানো এগুলো বারবার করে দেখো, প্রথমে কটা ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে, তারপরে 8টা ইলেকট্রন থাকে, তাহলে 2 আর 8 কত হয়ে গেল 10, তাহলে আর শেষে আর 8টা থাকবে 18, আর সবের শেষে আমাদের থাকবে একটা ইলেকট্রন। তাহলে এইভাবে দেখো 19টা ইলেকট্রন আছে, আমরা জানি পটাশিয়াম 19 নম্বরে থাকে। তাহলে এবার এই যে 19টা ইলেকট্রন আছে, ধরো এই যে শেষ কক্ষের একটা ইলেকট্রনটা 19টা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কটা হয়ে যাবে 18টি ইলেকট্রন। তাহলে এবার যে 18টি ইলেকট্রন হলো তার মানে পটাশিয়াম থেকে পটাশিয়াম মাইনাস ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি হয়ে যাবে পটাশিয়াম প্লাস। তাহলে দেখো এইভাবে যে পটাশিয়াম প্লাসটা তৈরি হলো, তাহলে এটা একটা ধনাত্মক আধানের সৃষ্টি হলো। তাহলে এভাবে লিখো, এবার এখানে একটা পয়েন্ট লিখতে হবে, লিখো কোনো পরমাণু থেকে ইলেকট্রন অপসারিত হলে সেটি ধনাত্মক আধানে পরিণত হয়, ধনাত্মক আধানে পরিণত হয়। তাহলে বললাম এটা একটা ধনাত্মক আধানে পরিণত হলো। এবার এটার উল্টোটা, তাহলে বোঝা গেল যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে কোনো কারণে, তারপরে যে আধানটা তৈরি হবে, আর যে এখানে মনে রাখবা ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন এটার মধ্যে দেখো ইলেকট্রন কমে যাবে, দিয়ে 18টি ইলেকট্রন হয়ে যাবে, আর ইলেকট্রন যখন বেরিয়ে যাবে মাইনাস যখন বেরিয়ে যাবে, মাইনাস যেহেতু কমে গেল তার মানে সেটা কি হয়ে যাবে প্লাস, এটা বোঝা গেল, মাইনাস বেরিয়ে গেল তার জন্য এটা প্লাস হয়ে গেল, পজিটিভ আধান সৃষ্টি হলো। তো এইভাবে দেখো আধানের সৃষ্টি হয়।
পরেরটা আমরা বলছি, তার আগে অবশ্যই কিছু একটা কমেন্ট করে দাও, যেটা আমাদের কেমন লাগছে ভিডিওগুলো, তো অবশ্যই একটু কমেন্টে জানাও। এবার পরবর্তী আমরা ওটাই জানবো। দেখো একটা ধরো ঋণাত্মক, আমি বলছি ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের কটা ইলেকট্রন হয়? 17টা ইলেকট্রন হয়, জানো তোমরা। তাহলে প্রথমে কটা ইলেকট্রন থাকবে? 2টো ইলেকট্রন থাকবে, তারপরে 8টা আমি লিখে দিলাম, তারপরে 7টা ইলেকট্রন থাকবে। তাহলে এবার ধরো এই যে 7টা ইলেকট্রন আছে, এবার আমরা জানি যে কোনো একটা পরমাণু সুস্থিত বা স্টেবল থাকার জন্য তার 8টা ইলেকট্রনের প্রয়োজন হয়। শেষ কক্ষে 8টা ইলেকট্রনের প্রয়োজন হয়, কিন্তু এখানে কটা আছে? অবশ্যই 7টি ইলেকট্রন আছে, তাহলে আর একটা ইলেকট্রনের প্রয়োজন হবে, তাহলে 7 আর 8 হয়ে যাবে। তাহলে ক্লোরিনের দেখো লিখবা তোমরা 17টা ইলেকট্রন হয়, এবার ক্লোরিনের 17এর সঙ্গে আরও একটা ইলেকট্রন যোগ হয়, দিয়ে 18টি ইলেকট্রন হয়। এবার দেখো ক্লোরিনের মধ্যে ইলেকট্রন যুক্ত হলো, তাহলে ক্লোরিনের মধ্যে মাইনাস চলে এলো, তাহলে কি হবে? মাইনাস, Cl মাইনাস। এখানটা ভালোভাবে বুঝো, একটা পরমাণুতে মাইনাস চলে এলো, তার মানে সেটার মধ্যে কি ঋণাত্মক আধানের সৃষ্টি হলো, তার প্রভাবে এখানে দেখো মাইনাস আয়নটা সৃষ্টি হলো। তাহলে এবার আর একটা পয়েন্ট লিখতে হবে এখানে, আমি বলছি লেখো, কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে সেই পরমাণুটি ঋণাত্মক আধানে পরিণত হয়, ঋণাত্মক আধানে পরিণত হয়। তাহলে এইগুলো বললাম, দেখো আধান সম্পর্কে জানার জন্য আমাদের জানতে হবে যে একটা পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আধান কিভাবে সৃষ্টি হয় সেটা সম্পর্কে। তাহলে এটা বোঝা হলো যে একটা ইলেকট্রন যখন চলে আসবে তার মধ্যে, তাহলে এটা কি চলে আসবে? মাইনাস, কারণ ইলেকট্রন নিজে মাইনাস হয় তার জন্য। তাহলে এই দুটো পয়েন্ট অবশ্যই ভালোভাবে লিখে নাও। আর একটা লাস্ট টপিক আমরা জানবো, তারপরে আজকের ভিডিও শেষ হয়ে যাবে। তো জানো, এবার আমি বলছি, দেখো আমরা জানবো যে একটা বস্তু আছে, তাহলে সেই বস্তুটা তড়িৎ আবেশ জিনিসটা কি, বা এগুলো সম্পর্কে আমরা বলবো। দেখো তড়িৎ আবেশ, তাহলে তোমরা আবার হেডিং দাও যে তড়িৎ আবেশ। একটা কোনো বস্তু আছে, ধরো এটা ধরো বস্তু আছে, এটার মধ্যে আমি মানছি যে ধনাত্মক আধান পজিটিভ চার্জ আছে। তাহলে এই যে পজিটিভ আধান বা ধনাত্মক আধান আছে, তার প্রভাবে ধরো এখানে কোনো একটা বস্তু আছে, তাহলে এই যে ধনাত্মক আধান আছে তার প্রভাবে এটাতে ধনাত্মকের বিপরীত মানে কি ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। তাহলে একটা বস্তু আছে, তাহলে বস্তুটার প্রভাবে ওই বস্তুটার উল্টো দিকে একটা ঋণাত্মক আধানের সৃষ্টি হবে। তার মানে এই যে বস্তুটার প্রভাবে যে বড় আধান যেটা সৃষ্টি হলো, সেটা কি বিপরীত আধান সৃষ্টি হলো। তাহলে এই যে বিপরীত আধান সৃষ্টি হওয়ার কারণে এই বস্তুটা এবং যে নিস্তড়িত বস্তু আছে সেটার মধ্যে আকর্ষণ ধর্মের সৃষ্টি হয়। তাহলে এটার মধ্যে এবার আকর্ষণ ধর্মের সৃষ্টি হবে। তাহলে এই যে বড় আধানটা আছে, তাহলে এটার জন্য এটা সৃষ্টি হলো, তাহলে যে কারণে এটা সৃষ্টি হলো সেটাকে বলা হবে তড়িৎ আবেশ। বোঝা গেল? তাহলে তড়িৎ আবেশ মানে কি বললাম? এই যে বড় আধানটা আছে তার প্রভাবে ছোটটার মধ্যে যে আধানের সৃষ্টি হলো, এই যে ঘটনাটা হলো, সেটাই হবে তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশ কাকে বলে আমি বলছি, তোমরা লিখো। কোনো অনাহিত বস্তুতে অন্য আধানের প্রভাবে যে তড়িৎ আধান সৃষ্টি হয়, সেই ঘটনাকে তড়িৎ আবেশ বলা হয়। তাহলে এটা হলো তড়িৎ আবেশ সম্পর্কে। তাহলে একটা জিনিসের মধ্যে যখন ধনাত্মক আধান তৈরি হবে তখন, এটা তোমাদের বইয়ে আছে, তোমরা একটু বইটা অবশ্যই রিডিং পড়ে নেবা। আমি যা পড়াবো সব চ্যাপ্টারের শেষে তোমরা একটু বইটা একটু পড়ে নেবা। তাহলে দেখো এগুলো বইয়ে তোমাদের 28 নম্বর পাতাতে দেওয়া আছে। তাহলে আমি বললাম সব কিছু, আশা করছি বলা হয়ে গেছে। কুলম্বের সূত্র বাকি আছে, তো কুলম্বের সূত্র আমরা দেখছি, যদি আজকে হয় নাহলে পরের দিন আমি করিয়ে দেবো। এই প্রশ্নটা দেখো তোমরা, তড়িৎ আধানের একক কি? আমি এখনই পড়ালাম একটু আগে, তো অবশ্যই এটা কমেন্টের মধ্যে বলো যে তড়িৎ আধানের একক কি। আমি বলেছিলাম যে একটা আগে একক ছিল, তারপরে আবার নতুন একক এসেছিল, তো অবশ্যই এটা কমেন্টের মধ্যে
জানাও এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমি দেখো ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াচ্ছি ফিজিক্সের, তো অবশ্যই দেখো তোমরা প্লেলিস্টের লিঙ্ক আছে, তো অবশ্যই পড়তে থাকো এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা কুলম্বের সূত্র সম্পর্কে জানবো। তাহলে আজকে এত দেরি থাক, পরের দিন আবার পড়াবো।